বন্ধুরা, সকাল সকাল সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে ডেস্টিনেশন হচ্ছে মায়াপুর। তো এখন বাজে প্রায় 6:30 মতো, আর আমরা জানি না ট্রেন ধরতে পারবো কিনা, একজনের জন্য ওয়েট করছি। তো দেখা যাক, আর পুরো ব্লগটা তাহলে দেখতে থাকবো। তারপরে আমরা টোটো নিয়ে চলে গেলাম স্টেশনে। তো আমরা চলে এসেছি স্টেশনে। প্রথম ট্রেন আমরা মিস করেছি। আবার এলাম। বাহ, তোমার আউটফিটটা দেখাও। আরেকজন গেছে টিকিট কাটতে। ওই জল 15 টাকায়, ওই জল খারাপ হয়ে যাবে। জল 15 টাকায়, 20 টাকা লাগে না, 15 টাকায় আর কাকে দেবো জল। তো আমরা নেমে গেছি ধুবুলিয়া। তো ধুবুলিয়া থেকে কাছেই, আর কৃষ্ণনগর গেলাম না। যা যাক মায়াপুর। অনেকেই ভাবছো যে আমরা ধুবুলিয়ায় কেন নামলাম, আবার অনেকেই জানো যে ধুবুলিয়া থেকে মায়াপুর কিন্তু অনেকটা কাছে, খুব একটা জার্নি করতে হয় না। ধুবুলিয়া নামার কারণ হচ্ছে এখান থেকে ট্রেন থেকে নেমে সোজা টুকটুক তুমি রিজার্ভ করে চলে যেতে পারবে একদম মায়াপুর গেটের সামনে, একদম মুখে। তোমাকে ঘাট পার হতে হবে না, না কোনো বাসের ঝামেলা, না কোনো হাঁটতে হবে, না কিছু। আর কৃষ্ণনগরে যদি নামতাম তাহলে তোমাকে বাস করতে হতো, নয় অটো করতে হতো, হয়তো টোটোও যেত, কিন্তু ভাড়াটা একটু বেশি নিত। তো তারপরে কিন্তু তোমাকে ঘাট পার হতো, তারপর ঘাট পার হয়ে তারপর আবার একটু হাঁটতে হতো। তো ওটা জার্নিটা অনেকটা ছিল যদি কৃষ্ণনগরে নামতাম। তো ধুবুলিয়া থেকে জার্নিটা কম মনে হলো, তাই ধুবুলিয়াতে নামলাম। নেমেই আমরা 105 টাকায় একদম টোটো ধরে 3 জন মিলে চলে গেলাম মায়াপুরের দরগড়ায়। তো এই দেখো, দেখতেই পাচ্ছ মায়াপুরের মেন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো আমরা প্রবেশ করে গেছি মায়াপুর। তো পুরো ব্লগটা দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে কিন্তু একটা লাইকও করে দিও। মায়াপুর স্কন আমরা প্রবেশ করছি এবার। তো দেখো, সবটাই দেখতে থাকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর তার আগে যেহেতু 11টা বেজে গেছিলো আমাদের মায়াপুর স্কনে ঢুকতে, তো সেহেতু তার জন্য আমরা ঢুকেই কিন্তু আর কি ভোগের কুপনটা কেটে নিয়েছিলাম, কারণ সেই ভোগের কুপনের টাইম ছিল 11টা থেকে 12টা অবধি কাটতে হবে। তারপরে কিন্তু আর তোমরা যতই রিকোয়েস্ট করো আর ভোগের কুপন তোমরা পাবে না। তো আমরা স্পেশাল থালি যেটা ছিল প্রসাদের, তো সেটা খুঁজছিলাম। তো দেখলাম যে মেনুতে সবই একই রকম আছে, হয়তো একটা দুটো জিনিস একটু এক্সট্রা আছে, কিছুতে কম আছে। তো আমরা শেষ অবধি আমরা কেটেছিলাম 60 টাকার কুপনটা, যেটা ছিল গীতা ভবনে। আর ওটাই হয়তো সব থেকে কষ্টের হবে, সেটা বুঝতে পারিনি। গীতা ভবনটা যে এতটা ভেতরে, সেটা কেন বলছি সেটা তোমরা দেখতেই পাবে। তো আমরা কেটেছিলাম 60 টাকার প্রসাদের কুপনটা। তো তারপর কেটে যেতে চলে গেছিলাম আমরা মন্দির দর্শন করতে। দেখি কুপনটা দেখো। তো প্রথমে এসে প্রসাদের কুপন আমরা কেটে নিয়েছি, কারণ না হলে অনেকটাই এমনিতেই দেরি হয়ে গেছে। প্রায় পৌঁছালাম 11:15 মতো। সবটাই শেয়ার করব, দেখতে থাকো। হঠাৎ করে প্ল্যান ঠিকই করেছিলাম মায়াপুর আসবো, কিন্তু আমরা প্রথম ট্রেনটাই মিস করি, মানে ভাগীরথী, যেটা ছিল 6:45, ওই 6:40। তো আমরা ট্রেনটা মিস করি। তারপরে আমরা মন খারাপ নিয়ে বাড়ি চলে যাই। তারপরেই চাটা খেয়ে কি মনে হলো যে না, যাবো না করতে করতে তারপরেই কিন্তু ট্রেন ছিল 8:26। তো
যখনই টাইম হলো তখনই আবার আমরা একটু টিপস্টিক লাগিয়ে আবার স্টেশনে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে ট্রেনটা ধরে ফেলাম আর চলে এলাম মায়াপুর। সত্যিই ভগবান ডাকে মানুষকে, না ডাকলে হয়তো দর্শন করা সম্ভব নয়, এটা আমি মনে করি। এবার যাব রাধা মাধবকে দর্শন করতে। তার আগেই ফোন তো ভেতরে অ্যালাউ নেই, তো তার জন্য ফোনটা রেখে দিতে হবে কাউন্টারে, আর আমাদের জুতোটাও রেখে দিতে হবে কাউন্টারে। তো জুতোর জন্য ওরা কিছু টাকা পয়সা ওরা কাটেনি, ফোনটার জন্য পার ফোন ওরা 5 টাকা করে নিয়েছে। তো সেটাও তোমাদের জানিয়ে দিলাম। এই 5 টাকাটাও কিন্তু আগে নিত না, হঠাৎ করে আমি দেখে অবাক হলাম যে ওরা 5 টাকা করে নিচ্ছে পার ফোন। তো ঠিক আছে চলো। তারপরেই আমরা ঠাকুর দর্শন করে চলে এসেছিলাম, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মতো ছিলাম। তো প্রচণ্ড ভিড় ছিল, তবুও একটু জায়গা করে বসে কীর্তন মন দিয়ে শুনে তারপরে বেরিয়ে এলাম। আর ভেতরে সত্যি বলতে তোমার মনে যদি কোনো কষ্ট থেকে থাকে না, তুমি যদি ভেতরে গিয়ে একটু বসে কৃষ্ণের চোখের দিকে তাকিয়ে একটু কীর্তন শোনো, তুমি নিজেকে হালকা তোমার মনে হবেই, তুমি ফিল করবে সেটা। এখন বাজে প্রায় 1:45 মতো, আবার আমাদের ট্রেন ধরতে হবে, বাড়ি যাওয়ারও তারা। কিছু বলবে? ব্লগ বানাচ্ছে। কি দারুণ এই যে মেন মন্দির, যেটা এখনো মানে উদ্বোধন হয়েছে কিন্তু এখনো কাজ চলছে। চলো তাহলে যাওয়া যাক। যতই গরম লাগুক কিন্তু এই ওয়েদারটা কিন্তু দারুণ, আকাশটা পুরো নীল, যখন তখন বৃষ্টি হচ্ছে, ভালো মজা করছি। চলো, ফাইনালি গীতা ভবন খুঁজে পেয়েছি। গীতা ভবন খুঁজতে গিয়ে মনে হয় পুরো লোকেশন আমরা হেঁটে ফেলেছি। আর পেছনে দেখো কীর্তন করতে করতে আসছে লাল চুড়িদার পরে আমাদের বুলটি বৌদি, পাগল। তো প্রচণ্ড হালাত খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড গরম ছিল, মানে পুরো আকাশটা গুমুট হয়েছিল, কখনো মেঘ দেখাচ্ছে, কখনো বৃষ্টি পড়ছে, আবার কখনো প্রচণ্ড গরম লাগছে। তো এই বিল্ডিংটার পাশেই হচ্ছে গীতা ভবন, মানে বিল্ডিংটার নিচে। গীতা ভবনটা একটু আউটসাইড, তার জন্য আমাদের খুঁজতে অনেকটা প্রবলেম হয়েছিল। মানে গদা ভবন থেকে ঢুকে প্রায় অনেকটা 2-3 কিলোমিটার। আমরা 3 জন খাচ্ছিলাম। আমার ওয়েদারটা হেভি লাগছে না, বলো মজাই থাকলে আমার মজা লাগছে। আর কখন ওই পাশ থেকে ধরলে পরে যেতে হবে। খেতে যাচ্ছি, এত দূর খেতে যাচ্ছি, খাবার খেতে খেতে হজম হয়ে যাবে। প্রচুর লাইন, ভোগের লাইন, হচ্ছে বৃষ্টি। আবার এত ভিড়, বুলটি বৌদি কি খুশি। খুশি কোন জায়গা নিয়ে আসতো তো কি? আমরা নিয়েছিলাম 60 টাকার কুপনটা ভোগের, তো সেখানে কি কি থাকছে সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। এই অন্নপ্রসাদের জন্য যে হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছিল, তো তারপরে আমরা ভেতরে প্রথম ব্যাচেই বসে পড়েছিলাম, প্রচুর মানুষ। তো আমরাই লাস্ট
আর কি লাইনে দাঁড়িয়েছিলাম। এরপরে যদি দেরি করতাম তাহলে আরও 1 ঘন্টা আমরা দাঁড়িয়েই থাকতাম লাইনে। তো প্রথমেই দেখো চলে এসেছিলো বেগনি, তারপরে সাদা ভাত, আর এখানে ছিল একটা লাউয়ের ঘন্ট টাইপের কিছু, আর ছোলার ডাল, আর ছিল পনিরের একটা সবজি, আর লাস্ট পাতে ছিল হচ্ছে পায়েস। তো ভাত 3বার এসছে, তরকারিগুলো দুবার করে এসছে, কিন্তু বেগনি একবারই এসছে, আর পায়েসটা একবারই এসছে। তো আর হ্যাঁ, আর রুটিও ছিল। তো আমি প্রথমবার একবারই ভাত নিয়েছিলাম, আর প্রচণ্ড গরম ছিল। ভোগের প্রসাদ খাওয়া কমপ্লিট। তো এবার ইসকনের ভেতরে ঘুরবো, দেখা যাবে। এইটুকুই বলবো, তোমরা যারা মায়াপুর এসে প্রসাদ খাবে বলে কুপন কাটবে, তো তারা গীতা ভবনের কুপনটা একটু ইগনোর করেই কেটো। কারণ ওটা তোমরা যদি বয়স্ক কোনো দাদু ঠাকমাদের নিয়ে আসো বা মা বাবাদের নিয়ে আসো, তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হবে, কারণ প্রচণ্ড দূরে সেটা। তো আমাদের কষ্ট হয়েছে বলে সেটা তোমাদের জানালাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে গোশালা দেখতে। গোশালাটা আমি এবার প্রথমবার দেখব। আর ছোটোবেলায় দেখেছিলাম, কিন্তু সেটা এই সাইডে ছিল না, ওটা অন্য দিকে ছিল, মানে কাছেই ছিল। এখন দেখছি প্রচুর পরিবর্তন হয়েছে মায়াপুরে। আর বাদিকেই দেখো ছোট ছোট রিসর্ট হয়েছে, মানে যারা এসে ভাবছো যে থাকবে, সন্ধ্যা আরতি দেখবে বা ভোরের আরতি দেখবে, তো তারা অনায়াসে এসে এই কটেজগুলো বুক করতেই পারো। তো দেখো সারি সারি লোক সব যাচ্ছে কিন্তু গোশালা দেখতে, আর গোশালাটাও কিন্তু অনেকটা দূরে। পদ্ম পুকুরটাও দেখার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু ফুল একটাও ফোটেনি, সবে কুড়ি এসছে। আর তার সাথে ছিল কিন্তু মেঘলা আকাশ, মানে ওয়েদারটা জাস্ট দারুণ পেয়েছিলাম, মানে দারুণ। এরপর রওনা দিচ্ছি আমরা গোশালার দিকে। এখন আমরা গোশালা। বাবা, কই গো? সিংগুলো দেখো, তারপর বলো কোনটা নিয়ে যাবো শিখার জন্য। দেখো প্রথমে তো এদিকে প্রচুর সব গরু। তো এটাই হচ্ছে গোশালা, অগন্তি গরু। এই চারটা আমি তুলে নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমরা পুরোটা পড়ো, তারপর আমাকে কমেন্টে জানিও। রেস্ট নিচ্ছি, রেস্ট। একজন নাই, খুঁজে পাচ্ছি না, ওইখানে শুনছে, ওই ভিড়ের মধ্যে আছে। কেমন গরম, আকাশটা কি দারুণ লাগছে। এখানেও দেখছি একটা ছোট মার্কেট আছে, তো ভেতরে কিন্তু দাম অতিরিক্ত, যা বুঝলাম। মোটামুটি মায়াপুরে ভিড় ছিল, কিন্তু সব মানুষজন যদি এক জায়গায় হতো তাহলে কিন্তু প্রচণ্ড ভিড়, যেহেতু ছড়িয়ে ছিটিয়ে আছে বোঝা যাচ্ছে না। আর একটা জিনিস লক্ষ্য করলাম যে যারা তারকেশ্বর যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে,
তারা কিন্তু রাধা মাধবের দর্শন করে তারপরেই যাচ্ছে বেরিয়ে জল ঢালতে। বেরিয়ে যাচ্ছি তো, টাটা করে দাও। মানে এই যে একদিনের প্রোগ্রামে তোমরা কিন্তু মায়াপুর ঘুরে আসতেই পারো। খরচা কিন্তু বেশি নেই, 230 টাকা পার হেড, যা হিসাব করে দেখলাম একদম। আর সন্ধ্যের আগে কিন্তু বাড়ি ফিরে আসবে সকাল সকাল বেরিয়ে। তো একদিনের ট্রিপ কিন্তু মায়াপুর করাই যায়। আর সাথে ভক্তি, সাথে প্রকৃতির কিছু অনেক কিছু দৃশ্য। তাহলে তোমরা কবে প্ল্যান করছো মায়াপুর? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাবে কেমন লাগলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর সবাইকে বলবো, যখনই কোনো কষ্ট হোক, দুঃখ হোক, মন হালকা করার জন্য অবশ্যই ঘুরে এসো মায়াপুর, দেখবে ভালো লাগবে।